নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কি বলবো আনন্দের কথা, খুব আনন্দ হচ্ছে। মানে সারাটা দিন বৃষ্টি এবং কদিন ধরে তো এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। এই থামছে এই শুরু হচ্ছে, এই থামছে এই শুরু হচ্ছে। আমার তো গাছপালার 12টা বেজে গেছে। মানে জানলার এদিকে যে গাছগুলো আমার রাখা থাকে, মানে ওই দিকে জায়গা নেই বলে, ব্যালকনিতে জায়গা নেই বলে এখান থেকে নিয়ে যায়নি ওখানে। তো এখানে রাখার পরে তো আমার সর্বনাশ হয়ে গেছে। আমার নয়নতারা গাছগুলোর তো আর কোনো অস্তিত্ব নেই বললেই চলে, ওদের বংশ নির্বংশ হয়ে গেছে। আর অন্যান্য গাছগুলো সব আছে, কিন্তু যেগুলোকে চারা দেওয়ার জন্য, মানে নতুন করে ছোট চারা গাছ বানানোর জন্য আমি রেখেছিলাম, সেইগুলোও সুন্দর শেকড় হচ্ছিলো, চারা গাছ হচ্ছিলো। সেইগুলো এত জল যে এত জলে ওগুলো আমার খারাপ হয়ে গেছে। তো যাই হোক, নতুন করে আবার সব করতে হবে, নতুন করে আবার কাটিং লাগাতে হবে ভাবছি। তো কেন বললাম আনন্দ হচ্ছে? আনন্দ এই কারণে হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে আমি, বাবা স্কুল থেকে ফিরেছে, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। বাবাই এখন উনি আছে যদিও। তো আমি উঠে গেছি, 1-1.5 ঘন্টা একটুখানি শুয়ে তারপর উঠে গেছি। তো উঠে দেখছি বৃষ্টিটা নেই, রোদ উঠেছে। রোদ তোমাদেরকে দেখাই, রোদ উঠেছে, যেটা বহুদিন পরে দেখতে পাচ্ছি। মানে বহুদিন পরে এরকম একটু রোদের ঝলক দেখতে পাচ্ছি। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ রোদ উঠেছে। রাস্তাঘাটের দিকে তাকিয়ে দেখো, এখনও পর্যন্ত শুকোয়নি রাস্তাঘাট। রাস্তাঘাট শুকোয়নি, মানে সবেই হয়তো রোদটা উঠেছে, হয়তো আধা ঘন্টা হয়েছে রোদটা দেখা যাচ্ছে। এ দেখো, রাস্তাঘাট এখনও রীতিমতন ভেজা, কিন্তু তবুও যে এই রোদটুকু দেখতে পাচ্ছি এই অনেক। কারণ জামা কাপড় শুকনো নিয়ে সত্যি ভীষণ সমস্যায় পড়েছিলাম। আমি তো এগুলোকে মানে খুব সাহস করে বাইরে মেলেছিলাম। তার কারণ হচ্ছে ভেতরে আর মেলবার জায়গা নেই। ভেতরে এই মানে রডে আর সেইভাবে মেলবার জায়গা নেই, তাই খুব সাহস করে বাইরে মেলেছিলাম এগুলোকে। সত্যি ভালো লাগছে যে একটু রোদ দেখতে পাচ্ছি। এখন কতক্ষণ এই রোদটা লাস্টিং করবে সেটা জানি না। আমার গাছপালাগুলোর সত্যি খুব বেহাল অবস্থা। শুধুমাত্র আমার নয়নতারাগুলোর দিকে তাকিয়ে দেখো, কান্না পাচ্ছে আমার কান্না পাচ্ছে। আমার কত নয়নতারা ছিল এখানে, তোমরা দেখেছো, আমি ফুলগুলো দেখাতাম, ফুল তুলে ঠাকুরকে পুজো দিতাম। আমার সব নয়নতারা শেষ হয়ে গেল। এই একটা গাছ এখনও পর্যন্ত একটু ঠিক আছে, এই যে এই গাছটা এখনও পর্যন্ত একটু ঠিক আছে, কিন্তু আর বাদবাকি এখানে যতগুলো গাছ ছিল দেখো সব শেষ। এই যে টবগুলো সব খালি পড়ে আছে, ওগুলোর ব্যবস্থা করব। তবে আজও ধরবো না, দেখি যদি রোদটা থাকে তাহলে মাটিটা একটু শুকোক, তারপরে ওগুলোকে ধরবো সব। আমার নাকচাপা গাছের সবকটা ফুল শেষ, মানে একটা গাছের এটার সবকটা ফুল। জানি না কতদিন থাকে ফুলগুলো, কারণ আমার তো প্রথমবার, অভিজ্ঞতা ছিল না। তো এত হাওয়া আর এত বৃষ্টিতে প্রত্যেকটা ফুল ঝরে ঝরে পড়ে গেল। আমি একভাবে থোকাটাকে দেখতেই পারলাম না। তো যাই হোক, দেখো এই যে আনন্দের বিষয় হচ্ছে, আমার অন্য যে ডালটা, 2টো ডাল এখানে লাগানো ছিল, এই যে একটা ডালের ফুল তো শেষ হয়ে গেছে, কিন্তু আর একটা ডালও দেখো কড়ি এসেছে। কতটুকু আমার গাছ, এই গাছেও এই দেখো আর একটা ডালে এই যে কড়ি এসেছে। এই যে, যাক, রোদটা দেখে সত্যি খুব ভালো লাগছে এখন। এই যে বাবাই এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে তুলে তারপরে পড়তে বসাবো। এই যে এই দিকটাতেও দেখো বেশ সুন্দর রোদের ঝলকটা দেখা যাচ্ছে। আমার এই দিকের গাছগুলো সব ঠিক আছে, জানো তো। এই দিকে তো ওরকম বৃষ্টির ছাট আসে না, আসলেও খুব কম এসেছে। এবারের যা বৃষ্টি হয়েছে তাতে এসেছে জলের ছাট, কিন্তু সেরকম অতিরিক্ত জলের ছাট এপাশে আসে না। তাই এপাশের গাছগুলো কিন্তু সব আমার ঠিক আছে। কিন্তু এপাশে এত গাছ রাখা রয়েছে যে ওগুলো আর এনে এপাশে রাখতে পারিনি। এবার আমি চলে এসেছি কিচেনে। এই দেখো, 1 ডজন কলা আনা হয়েছিল। এই যে কলা না এখন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, জানো, খুব তাড়াতাড়ি কলাগুলো খারাপ হয়ে যাচ্ছে। এখন তো 1 ডজন করে কলা আনি না, এখন হাফ ডজন করে কলা আনি। যেহেতু প্রতিদিন সকালবেলা বাবাইকে শেক করে দিতে হয়, ওর পাপাও একদিন শুধু শেক খেয়েই অফিসে চলে যায়, তো কলা তো আমার ঘরে রাখতেই হয়। এ দেখো, রাখলেই, এই যে এটা 2 দিন আগে আনা, দেখো কীরকম হয়ে গেছে। রাখলেই এরকম হয়ে যাচ্ছে, কলা রাখাই যাচ্ছে না এনে। তো আজকে ভাবছি কলা দিয়ে কেক বানাবো।
এই বানানা কেক বানিয়ে আমি রেখে দেবো বাবাইয়ের জন্য। বাবাইয়ের ওই যে সকালবেলা আমি রাতে কিছু বানিয়ে রেখে দেই, যাতে সকালবেলা ওকে টিফিনটা দিতে খুব সুবিধা হয়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে টিফিনটা প্যাক করে ওর শেকটা বানিয়ে ওকে রেডি করে আমি বাসটা ধরাতে পারি। আর তা না হলে বাসটা ধরা খুব মুশকিল, মানে এত তাড়াতাড়ি বাসটা চলে আসে সেই ডট 6:30টার সময়। তো যাই হোক, টিফিনটা আমি ওর আগে থেকে যদি বানিয়ে রাখি আমি নিশ্চিন্তে থাকি এবং সকালবেলা ওই তাড়াহুড়োর কোনো অসুবিধা হয় না। আজকে না কেকটা একটু বেশি করে বানাবো। প্রতিদিন অল্প অল্প করে বানাই, বাবাইকে 2 দিন টিফিনে দেই আর শেষ হয়ে যায়। আমি আর ওর পাপা একটু এনজয় করতে পারি না, তো আজকে ভাবছি একটু বেশি করে বানাবো। এইবার এই কলাগুলোকে আমি একটুখানি বিট করে নেব। তো আমি ইলেকট্রিক বিটার নিয়েছি, এখন ইলেকট্রিক বিটারটাকে আমি অন করিনি, আগে একটুখানি ভেঙে নিচ্ছি। আগে একটুখানি ভেঙে নিয়ে তারপরে ইলেকট্রিক বিটারটাকে অন করে আমি এগুলোকে খুব ভালো করে একদম সেই পাতলা করে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে গেছে। এই দেখো একদম পাতলা হয়ে গেছে। এটা হাতেও করা যেত, কিন্তু হাতে করলে অনেকটা সময় লাগতো। এইবার এর সাথে মেশাবো আজকে দুধ। আজকে আমি দুধ দিয়ে বানাবো। দুধ দিয়ে কেক করলে সেটা খেতে খুব ভালো হয়, টেস্টি হয়, বেশ নরমও হয়। কিন্তু আমি প্রায় সময়ই শুধু জল দিয়েই করে ফেলি। অল্প একটু সাদা তেল না দিলেই নয়, তাই একদমই অল্প দিলাম, 1 টেবিল স্পুনের মতনই দিলাম। এইবার অ্যাড করছি আমি গুড়। এখানে 1 কাপ হয়নি, 1 কাপ নেই এখানে, হাফ কাপের থেকে হয়তো একটু বেশি আছে। তো কলা আছে, যেহেতু কলাটা মিষ্টি আছে, ওই কারণে আমার খুব বেশি গুড়ের দরকার পড়বে না। এখানে হাফ কাপের থেকে একটু বেশি আছে। আজকে আমি এই কেকে 2টো নতুন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব। নতুন মানে আমি কখনো ইউজ করিনি, জানি না কেমন হবে। পাউডার মিল্ক। এই পাউডার মিল্ক আজকে আমি ব্যবহার করছি প্রথমবার। এর আগে কখনো আমি ব্যবহার করিনি, তবে অনেকেই পাউডার মিল্ক ব্যবহার করে কেকে। আমি 1/4 কাপ ইউজ করলাম। আর আরেকটা জিনিস যেটা আমি ব্যবহার করতে চলেছি আজকে, সেটা হচ্ছে এই যে 1/4 কাপ ছোলার ছাতু। এটা ব্যবহার করার একটাই কারণ, কেকটাকে আরও আরেকটু হেলদি বানানো। এইবার নিচ্ছি 1 কাপ আটা। আজকে আমি আর চেলে নিচ্ছি না, যেহেতু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব, ওই কারণে আর চেলে নিলাম না, একবারে দিয়ে দিলাম। এই যে 1 কাপ আটা। দিচ্ছি 1 পিঞ্চ লবণ। আমি যেহেতু এগলেস কেক বানাচ্ছি, তাই আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এই যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 স্পুন বেকিং পাউডার, বেকিং সোডা। ব্যাস সব কিছু মেশানো হয়ে গেছে। এইবার প্রথমে একটুখানি হাত দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব, তারপরে এটাকে অন করব। আর বাকি পুরো ব্যাটারটা এই কেক টিনে করব, এবং সেটা করব আমি গ্যাস ওভেনের উপরে। এই কেক টিনটা কিন্তু আমি আগেই গ্রিস করে নিয়েছি, যেরকমভাবে আমি করে থাকি। একটুখানি তেল ব্রাশ করে তার উপরে শুকনো আটা মাখিয়ে নিয়ে সেরকমভাবে গ্রিস করে নিয়েছি প্রথমে। এই দেখো দিয়েছি আমি লবণ, এটা কিন্তু রেগুলার লবণ। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এইবার এর ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কেক টিনটা। একটু সাবধানে দিতে হবে, কারণ ওটা প্রি হিটে বসিয়েছিলাম, পুরো গরম আছে কড়াইটা। দিয়েছি বসিয়ে, এইবার ঢেকে দেবো। এই যে কলার খোসাগুলো হলো, এতগুলো কলার খোসা, এই কলার খোসাগুলো আমি কি ফেলে দেবো? আমি কিন্তু ফেলি না। এই কলার খোসা, তারপরে এই যে দেখো পেঁয়াজের খোসা, আমি কিন্তু এগুলো ফেলি না। তো এইগুলোর আমি কি করি চলো দেখাই আজকে তোমাদের। ওকে তুলবো এবার, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। ছেলেটাকে না ডাকলেও মোটে উঠবে না, কী যে ঘুমোতে পারে বাবা। যাই হোক, এই যে কলার খোসাগুলো নিয়ে আমি চলে এসেছি। কোথায় এসেছি দেখো, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, ওই কারণে দেখা যাচ্ছে না। এখানে রয়েছে সমস্ত পচা খোসা। এখানে পেঁয়াজের খোসা, খেয়াল করে দেখো বুঝতে পারবে, পেঁয়াজের খোসা, কলার খোসা,
এইগুলো সব এখানে রয়েছে, এগুলো কিন্তু সব আমি একটা প্লাস্টিকের মধ্যে করে মুখ বেঁধে রেখে দিই। তো এগুলো একদম মুজে যায়, একদম নরম হয়ে যায়, প্রায় পচে যায়, সেই সময় আমি এই যে এনে আমার এই গামলাটার মধ্যে রাখি। এই গামলাটার মধ্যে নিচে কিন্তু কিছুটা মাটি আছে, এখন মাটি আমার ভীষণই অল্প হয়ে গেছে, নইলে সেই মাটি দিয়ে আমি এগুলোকে ঢেকে দিতাম। তো নিচে কিছুটা মাটি দিয়ে কিছুটা আগের খোসা সেগুলো ঢাকা দেওয়া আছে, এখন সেই মাটির উপরে আমি এগুলোকে রেখে দিয়েছি। এগুলো একটুখানি হালকা করে শুকিয়ে যাক। এমনিতেই বৃষ্টি, আমার রোদে রাখার কোনো জায়গাও নেই, তো এখানেই থাক, এরকমভাবে হাওয়া বাতাস একটুখানি শুকোক, তারপরে নিচের মাটিগুলোর সাথে উল্টে পাল্টে মিশিয়ে দেবো। তো আর এই যে যে খোসাগুলো এখন আমি নিয়ে এসেছি, এইগুলো কিন্তু আমি এখন এখানে দেবো না, এগুলোকে আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে মুখ বেঁধে রেখে দেবো। এই যে পেঁয়াজের খোসা আর কলার খোসাগুলো, এগুলো যখন আবার একটু নরম হয়ে যাবে তখন এইরকমভাবে এই যে এখানে রেখে দেবো মাটির সাথে মেশানোর জন্য। তো এইরকমভাবে আমি কিন্তু মাটির পরিমাণ বাড়াই এবং কম্পোস্ট তৈরি করি। আর আমার গাছের কিন্তু মেইন রহস্যই এইগুলো, আমার গাছের যে হেলদি এবং ভালো থাকা তার মেইন রহস্যই কিন্তু এইগুলো। যতক্ষণ কেক হচ্ছে ততক্ষণে আমি একটু বিকেলে স্ন্যাকটা বানাই। বাবাই এক্ষুনি উঠবে, উঠে ও খেয়ে পড়তে বসতে পারবে। তো আজকে বানাবো একটু চাউমিন। এই যে দেখো, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমি সরু চাউমিন। এখানে না এই সরু চাউমিনটা পাওয়া যায় না, এখানে সব মোটা মোটা চাউমিন। তো এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, 2টো প্যাকেটই এনেছিলাম মাত্র, বেশি না। তো এই একটা প্যাকেটের একটু বেশি নিয়ে নিয়েছি, কারণ 3 জনের জন্য এইটুকু তো লাগবেই। এবার সিদ্ধ করতে বসিয়ে দিই। চাউমিনটা হতে হতে তোমাদের সাথে 2টো কথা একটু শেয়ার করি। লাস্ট ভিডিওটাতে, মানে মুম্বাইয়ে ফ্ল্যাটের দাম অথবা ফ্ল্যাটের ভাড়া কীরকম, সেই ভিডিওটাতে আমি 2টো ইম্পর্টেন্ট বিষয় বলতেই ভুলে গেছিলাম, যেটা না বললে গোটা সিনারিওটা তোমাদের সামনে তুলে ধরা হয় না। তোমরা খেয়াল করলে দেখবে আমি শুধুমাত্র 1RK এবং 1BHK রুমের কথা বলেছিলাম, 2BHK, 3BHK, 4BHK এই সমস্ত রুমের কথা বলিনি। তার কারণ সত্যি বলতে ওটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। এখানে 1RK 1BHK রুমেরই এত দাম, তো 2BHK, 3BHK, 4BHK রুমের তো আরও অনেক 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 বেশি দাম, যেগুলো সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে নেওয়া সম্ভবই নয়। তাই ম্যাক্সিমাম বিল্ডিংগুলোতে বিল্ডাররা কী করে জানো, 1RK এবং 1BHK রুমই বানায়, 2BHK, 3BHK রুম খুব কম বানায়। 2BHK, 3BHK রুম এখানে অবশ্যই অ্যাভেলেবেল, কিন্তু সেগুলো সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। খুব হায়ার ক্লাসের লোকেরাই কিন্তু সেইগুলোকে অ্যাফোর্ড করতে পারে, অথবা সমস্ত সেলিব্রিটিরাই সেগুলোকে অ্যাফোর্ড করতে পারে। আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা মিস করে গেছি, সেটা হচ্ছে ব্রোকার চার্জ। এখানে ব্রোকার ছাড়া রুম পাওয়া তো ভীষণ মুশকিলের বিষয়। তো ব্রোকার নিয়েই রুম ঠিক করতে হবে, সেটা কেনার জন্যই হোক অথবা ভাড়ার জন্যই হোক। তো ভাড়ার জন্য যখন প্রথমে রুম দেখা হয়, তখন ওই রুমটার যে টাকাটা ধার্য হয়, মানে ভাড়া হিসেবে যে টাকাটা ধার্য হয়, সেই টাকাটা কিন্তু ব্রোকারকে দিতে হয়। মানে ব্রোকার চার্জ ওটাই, ওই রুমের যে ভাড়াটা ধার্য হয়েছে সেটাই কিন্তু ব্রোকারের চার্জ। এছাড়া ওই যে টাকাটা ধার্য হয়েছে রুমের রেন্ট হিসাবে, পার মান্থ রেন্ট হিসাবে, সেই টাকাটা 6 মাসের যে অ্যামাউন্টটা হবে সেই টাকাটা দিতে হবে অ্যাডভান্স ডিপোজিট হিসাবে, রুমের অ্যাডভান্স ডিপোজিট হিসাবে। প্লাস রুম ওনারকে ওই মাসের ভাড়াটাও প্রথমেই দিয়ে তবে রুমে এন্ট্রি করতে হবে। তার মানে ব্রোকারকে 1 মাসের টাকা, রুম ওনারকে 1 মাসের টাকা এবং রুম ওনারকে ডিপোজিট হিসাবে আরও 6 মাসের টাকা, মানে টোটাল 8 মাসের টাকা প্রথমেই পে করে তারপরে ঢুকতে হবে। আবার যখন 11 মাস পরে এগ্রিমেন্ট রিনিউ হবে, সেই সময় ব্রোকারকে আবার ওই টাকাটা দিতে হবে আরেকবার, মানে রুমের যে রেন্ট সেই টাকাটা আরেকবার দিতে হবে। তবে এটা সব জায়গাতে কিন্তু নয়, যেমন আমাদেরকে এটা দিতে হয়। আর ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ব্রোকার চার্জটা কীরকম হয় না, ফ্ল্যাটের যে দাম ধার্য হয়েছে সেই দামের 2 থেকে 10% অ্যামাউন্ট সেটা ব্রোকারকে দিতে হয়। তবে এই 10% অ্যামাউন্ট যে কিনছে শুধুমাত্র সেই কি দেবে না, যে বিক্রি করছে আর যে কিনছে, এই দুজনের মধ্যে সেটা শেয়ারিংই হতে পারে 50-50। মানে যে বিক্রি করছে সে 5% দিল আর যে কিনছে সে 5% দিল, এইরকম 10% চার্জ কিন্তু ব্রোকার নিয়ে থাকে। এটা 2 থেকে 10%-এর মধ্যে হয়ে থাকে আর কি। তো এই ব্রোকার চার্জটা কিন্তু সত্যি এখানে একটা বড় হেডেক। তো এই 2টো খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, যা আগের ভিডিওতে আমি বলতে ভুলে গেছিলাম, সেই কথাগুলো আজকে ক্লিয়ার করলাম। আশা করি তোমাদের কাছে এইবার পুরো বিষয়টা অনেক বেশি পরিষ্কার হলো যে মুম্বাইয়ে ফ্ল্যাট ভাড়া নেওয়া অথবা নতুন ফ্ল্যাট কেনা দুটোই কিন্তু অনেক বেশি সমস্যার।
তো যাই হোক, এই কথাগুলো বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে। আমার চাউমিন বানানো হয়ে গেছে, বাবাইকে খেতে দিয়ে দিয়েছি, বাবাইয়ের খুব ভালো লেগেছে বলেছে। তো তারপরে আমি সন্ধ্যা দেখিয়েছি, সন্ধ্যা দেখিয়ে গোপালের শুকনো জামাকাপড়গুলোকে ভাঁজ করে আবার রেখেও দিয়েছি। তো সব কাজ সেরে তেরে এইবার আমি আমার খাবারটা নিয়ে বসেছি। তো এতক্ষণে চাউমিন ঠান্ডাই হয়ে গেছে, তো সে যাই হোক, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, আমার তো বেশ ভালোই লাগলো খেতে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা, কেমন লাগলো আমার এই সন্ধ্যাবেলার রুটিন, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদিও এখনও আমার অনেক কাজ বাকি, এখনও রাতের খাবার বানাতে হবে, বাবাইকে নিয়ে বসতে হবে। তো ভিডিওটা এন্ড করার আগে তোমাদেরকে কেকগুলো দেখিয়ে দিয়ে, এই দেখো বার করে রেখেছি, কেকগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, বাবাইকে সকালবেলা টিফিনে দেওয়ার জন্য রেডি একদম। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।